শুরুতেই জানিয়ে দিব আন্তর্জাতিক যুদ্ধের সর্বশেষ খবর। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশ মিশনে হামলা, হিন্দু সংগঠনটির বয়স 1 সপ্তাহ। কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক, থাকছে বিস্তারিত। এরপরে থাকছে গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও 48 ফিলিস্তিনি। এবারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন। আরও জানিয়ে দিব মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোর। আরও থাকবে ইরান হয়ে পাকিস্তানে রাশিয়ার কার্গো ট্রেন চালু করা হবে, ঘোষণা পাকিস্তানের মন্ত্রীর। এবং সর্বশেষ জানিয়ে দিব আফ্রিকা মহাদেশের সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় নিহত 20। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। বাংলাদেশ মিশনে হামলা, হিন্দু সংগঠনটির বয়স 1 সপ্তাহ। কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক? দিন কয়েক আগে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলায় অবস্থিত বাংলাদেশের সহযোগী হাইকমিশনে যে হামলা হয় তাতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে হিন্দু সংঘর্ষ সমিতি HSS নামে একটি সংগঠনের বিরুদ্ধে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এই প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে ওই সংগঠনটি 1 সপ্তাহ আগে তৈরি করা হয়েছে। দাবি করা হচ্ছে হিন্দুদের এবং হিন্দু মনোভাবাপন্ন সমস্ত সংগঠনকে একজোট করতেই নাকি হিন্দু সংঘর্ষ কমিটি সমিতি গড়ে তোলা হয়েছে এবং এই কমিটি এবং সমিতির এই পদক্ষেপের নেপথ্যে RSS ও VHP এর মতো বৃহৎ ও প্রথম সারির হিন্দু সংগঠনের প্রভাব রয়েছে। HSS এর নেতা শঙ্কর রায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, গত সপ্তাহে সারা ভারতে এমন একটি একাধিক সংগঠন গড়ে উঠেছে। উল্লেখ্য, দেশদ্রোহিতার অভিযোগে গত 25 নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে ইসকনের সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, এই গ্রেপ্তারের পর আগরতলায় বাংলাদেশের ওই কূটনৈতিক ভবনে হামলা চালায় ভারতের এই সংগঠন হিন্দু সংগঠন সংঘর্ষ HSS। ওই ঘটনার জন্য 7 জনকে গ্রেপ্তার করা হলেও পরে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়। জুলাই আগস্ট অভ্যুত্থানে খুনি পলাতক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে হিমশীতল অবস্থায় পৌঁছেছে। এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু তুলে দক্ষিণ এশিয়ার এই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। পরিস্থিতি সবচেয়ে বেশি ঘোলাটে হয় চিন্ময় দাসকে গ্রেপ্তার পরপরই। নতুন করে এই দুই প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনার পেছনে কারণ কি? গাজায় হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও 48 ফিলিস্তিনি। ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও 48 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট প্রায় 40,600 জনে পৌঁছেছে। এছাড়া গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আর 48 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছর অক্টোবর থেকে পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে 40,600 জনে পৌঁছেছে। অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি জানিয়েছে। মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, নিরলস ওই হামলায় আরও অন্তত 1,05,739 জন ব্যক্তিও আহত হয়েছেন। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 48 জন নিহত এবং আরও 201 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপে নিয়েছে এবং রাস্তা আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপে নিয়েছে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েল আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েল আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মধ্যে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত একটি
দুর্লভ খনিজ উপাদান রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। এছাড়া চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল 13টি মার্কিন কোম্পানি, সামরিক কোম্পানি ও 6 জন নির্বাহীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ করা হয়। গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র লিন চিয়ান বলেন, তাইওয়ান ইস্যুতে চীনের কেন্দ্রীয় স্বার্থের মূল অংশ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র অনেকবার চীনের তাইওয়ান অঞ্চলে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে, যা এক চীন নীতি ও চীন যুক্তরাষ্ট্রের 3টি যৌথ ঘোষণাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিদেশি নিষেধাজ্ঞা বিরোধী আইন অনুসারে চীন যুক্তরাষ্ট্রের সামরিক কোম্পানি ও পরিচালকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখপাত্র জোর দিয়ে বলেন, তাইওয়ানের স্বাধীনতা প্রচেষ্টা তাইওয়ান প্রণালীর শান্তি গুরুতরভাবে হুমকি সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের আচরণ তাইওয়ানকে বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিবে। চীন তাগিদ দেয় যে যুক্তরাষ্ট্র এক চীন নীতি ও চীন যুক্তরাষ্ট্রের 3টি যৌথ ঘোষণা মেনে চলবে, শীঘ্রই তাইওয়ানে অস্ত্র বিক্রি এবং তাইওয়ান স্বাধীনতাকামী শক্তিকে সমর্থন বন্ধ করবে। উল্লেখ্য, গত 2 ডিসেম্বর চীনের কাছে সেমিকন্ডাক্টর বা চিপ বিক্রিতে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি সেমিকন্ডাক্টর চীনের হাতে গেলে তা দিয়ে চীন নতুন অস্ত্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার উন্নতি করতে পারে। সেই সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির কাছে মার্কিন প্রযুক্তি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা ম্যাক্রোর। সংসদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রী পদ থেকে মিশেল বার্নিয়ার পদত্যাগের পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর পদত্যাগপত্রের দাবি উঠেছিল। তবে সে আহ্বান প্রত্যাখ্যান করে তিনি সাফ জানিয়েছেন, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকবেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, গতকাল জাতির উদ্দেশ্যে এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন তিনি। রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, সংসদে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর বুধবার ফরাসি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন মিশেল বার্নিয়ে। এ নিয়ে ফের নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়েছে ফ্রান্স। এবার নতুন করে দাবি উঠেছে প্রেসিডেন্ট ম্যাক্রো যেন পদত্যাগ করেন। এমন পরিস্থিতিতে ফরাসি প্রধানমন্ত্রী পদত্যাগের পরের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ম্যাক্রো। সুস্পষ্ট ভাষায় পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি। বলেন, জনগণ আমাকে 5 বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ম্যান্ডেট দিয়েছে, তাই সেই মেয়াদ শেষ না পর্যন্ত আমি প্রেসিডেন্ট পদে থাকব। বার্তা সংস্থা এপি বলেছে, গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ফরাসি প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে গিয়ে পদত্যাগ প্রসঙ্গেও প্রথম মুখ খোলেন ম্যাক্রো। বলেন, ফরাসি সংবিধান অনুযায়ী কিছুদিন আগেই সংসদ নির্বাচন হয়ে যায়, শীঘ্রই নতুন নির্বাচন আয়োজন সম্ভব না। তার জন্য অন্তত জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া দেশ পরিচালনাও সম্ভব না, তাই শীঘ্রই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। ম্যাক্রো বলেন, ইউরোপ ও সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের তাই এমন একটি সরকার দরকার যারা সবার সঙ্গে তাল মিলিয়ে চলার সিদ্ধান্ত নিতে পারবে। আমাদের বিভক্তির পথে হাঁটলেও চলবে না, স্থবির থাকলেও চলবে না, তাই কয়েকদিনের মধ্যেই আমি একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করব। এর আগে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র 3 মাসের মাথায় বুধবার অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন মিশেল বার্নিয়ে। দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা প্রয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য, এমানুয়েল ম্যাক্রো বর্তমানে টানা 3য় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। 2017 সালে নির্বাচনে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর 2022 সাল থেকে ফের প্রেসিডেন্ট নির্বাচন করে ফ্রান্সের জনগণ। দ্বিতীয় এই মেয়াদের মাঝামাঝি রয়েছেন তিনি। 2027 সালের মে মাসে শেষ হবে এই মেয়াদ। ইরান হয়ে পাকিস্তানে রাশিয়ার কার্গো ট্রেন চালু করা হবে, ঘোষণা পাকিস্তানি মন্ত্রীর। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেছেন, ভবিষ্যতে ইরান হয়ে পাকিস্তানে রাশিয়ার মালবাহী ট্রেন প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু করা হবে। ইরানের উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী সর্দার ওয়াসিস লিঘারি মস্কোতে তার সরকারি সফরকালে ওই মন্তব্য করেছেন। এই প্রকল্প 2025 সালে মার্চ মাসে পরীক্ষামূলকভাবে চালু করা হবে বলে জানান তিনি।